সুপ্রিয় দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক টেলিভিশনে আপনাদের সবাইকে স্বাগতম। সঙ্গে আছি আমি জাহিদুর রহমান খান। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় গরমের শীতল রাজনীতি। আর এই আলোচনায় আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মনিরুজ্জামান মনির এবং জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হেলাল উদ্দিন। আপনাদের তিনজনকেই আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আলোচনার শুরুতেই আমি খন্দকার মাসুকুর রহমান আপনার কাছে যেতে চাই। আমরা উপজেলা নির্বাচন দিয়েই আসলে আলোচনাটা শুরু করতে চাই। আজ থেকে আপনি জানেন প্রতীক বরাদ্দের পর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। অর্জন, বর্জন এবং স্বজন এই তিনটি বিষয় এইবারের নির্বাচনে বেশ আলোচনায় এসেছে। আওয়ামী লীগের কী অর্জন, বিএনপি বর্জন করে কি অর্জন করলো, আর স্বজনরা নির্বাচনের প্রার্থী হয়, দলীয় হাইকমান্ড বলার পরও প্রার্থী হয়েছে। আপনি নির্বাচন ধন্যবাদ আপনাকে, সম্মানিত দুজন আলোচককে। দেখুন, স্থানীয় সরকার নির্বাচন, স্থানীয় সরকারের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ, উপজেলা পৌরসভা, দেন জেলা পরিষদ। তো সরাসরি ভোট হয় ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলায়। ইতিপূর্বেই স্থানীয় সরকার নির্বাচনে এটা যে ফ্লেভার ছিল সেটা হারিয়ে ফেলেছে। স্থানীয় সরকার নির্বাচনে কোনো না কোনোভাবেই এদেশের মানুষ, গ্রামের বলেন, সর্বনিম্ন প্রশাসনিক ইউনিট হলো গ্রাম, সবাই এটাকে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে, সকল কিছু উর্ধে, দলমত উর্ধে ওঠে। তাই ইতিপূর্বে আমি যেটা বলছি, এটা ফ্লেভার, এটা ঐতিহ্য হারিয়ে ফেলেছে। কি কারণে বললাম? আপনি অর্জন, বর্জন, স্বজন বলবেন তো, বর্জনটা আগে আমরা বলি। আমরা এই সরকারের অধীনে, আওয়ামী লীগের অধীনে জাতীয় স্থানীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না আমরা বলেছিলাম। প্রথম বলি, 14 সনের নির্বাচনে, জাতীয় নির্বাচনে আমরা অংশগ্রহণ করি নাই। সেই সময় বিভিন্ন পর্যায়ের লোক থেকে বলেছিল আপনারা নির্বাচন অংশগ্রহণ করতেন, দেখতেন। আপনার খেয়াল আছে কি না, আমরা 15-16 সম্ভবত 15 অথবা 16তে স্থানীয় নির্বাচন ওই সরকারের অধীনে নির্বাচন হয়েছিল, আমরা অংশগ্রহণ করেছিলাম। আমরা এরকম কয়েকটা ধাপে নির্বাচন হয়েছিল উপজেলা। আমরা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, প্রথম দ্বিতীয় ধাপে যখন আমরা অধিকাংশ উপজেলা যখন নির্বাচিত হলাম বা হচ্ছিলাম, পরবর্তী ধাপ থেকে শুরু করে আমাদের উপর স্টিম রোলার চালানো হলো। সেটা কিভাবে? এক একটি উপজেলায় যখন আমরা নিরঙ্কুশ বিজয় লাভ করতেছিলাম জেলায়, তখন আমাদের প্রার্থী মনোনয়ন পেপার কিনতে গেলে, দাখিল করতে গিয়ে জোর করে নিয়ে গিয়েছে, অত্যাচার করেছে, মারধর করেছে, প্রার্থীদের এলাকা থাকতে দেয় নাই। তখন এই সরকার প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে বাধ্য করলো নির্বাচন থেকে সরে আসানো। আমরা নির্বাচন থেকে সরে এসেছিলাম। আমরা তো প্রথম নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম, আমরা পরপর 2টি ধাপে তো বিজয় লাভ করেছিলাম। যখন এই স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করলো মন্ত্রী এমপিরা, স্বয়ং সরকারের তাদের যন্ত্র, প্রশাসন যন্ত্র ব্যবহার করে, আমরা সেখান থেকে সরে আসলাম। আমরা তারপরে বলেছি এই সরকারের অধীনে স্থানীয় জাতীয় কোনো নির্বাচনে অংশগ্রহণ করব না। আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করি নাই। সর্বশেষ দেখেন আপনি, আমি যেটা বলেছিলাম, স্থানীয় সরকার নির্বাচনের সর্বনিম্ন ধাপ ইউনিয়ন পরিষদ ইলেকশন। এর সাথে রিলেট আমার বলতে হয়, আপনি একটু সময় দিবেন। জি, দেখেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনটা গ্রামের একজন মসজিদে ইমাম, অথবা একজন স্কুলের হেডমাস্টার, অথবা একজন রিটায়ার্ড আর্মির নন কনস্টেবল হইতে পারে, হাবিলদার হইতে পারে, এরা রিটায়ার্ড করাবার সমাজে এরা কাজবাজ করে, টি করে, এদের দ্বারা করায়, অথবা বন্ধু বান্ধব দ্বারায়। আমি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ রাখলাম, আমার বন্ধু এখানে দাঁড়িয়েছে, তার জন্য কাজ করতে যায়, এই বাড়ি আত্মীয়, ওই বাড়ি আত্মীয়। এখানে ওরকম রাজনীতিকরণ ছিল না, এটা উৎসবমুখী পরিবেশে হতো।
হয়তো বিশৃঙ্খলা দু একটা জায়গায় একটু হতো, সেটা ভিন্ন জিনিস। একটা উৎসব মুখর, আপনি মনে করেন উৎসব মুখর পরিবেশে এই নির্বাচনটা হতো, সেই নির্বাচনকে প্রতীক বরাদ্দর নামে, দলীয় প্রতীক বরাদ্দর নামে এমন রাজনৈতিককরণ করেছে যার ফলে সমাজ, গ্রামে বিভাজন তৈরি হয়েছে। এই বিভাজন গ্রাম থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বিভাজন হয়েছে। আমরা প্রতিবাদ করেছিলাম। এই যে নৌকা, ধানের শীষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাতে দেওয়ার দরকার নেই, রাজনীতিকরণ করার দরকার নাই। এমনভাবে করলে যে অসৎ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ তারা নৌকা প্রার্থীতে নির্বাচনে শুরু করলো। দেখেন, আমরা নির্বাচন বয়কট করলাম। আপনাদের সেই দাবি প্রত্যাশা তো এবার পূরণ হয়েছে, এবার তো আর দলীয় মোড়ক নেই। না, দলীয় আছে, আওয়ামী লীগ দিবে না। আমি ধানের শীষ দিতে বলে আমি ধানের শীষ দিতে পারবো। আমি ধানের শীষ প্রার্থী, ওই আইন ওটাই আছে। আওয়ামী লীগ দলীয় প্রার্থী, দলীয় দেবে না, প্রতীক দিবে না। আমি আপনাকে বলি, দেখেন, আসেন, আমি যে জায়গায় আসতেছিলাম, যখন নৌকার মনোনয়ন দিল, আমরা তো ইলেকশন যাই না, আওয়ামী লীগের 3 জন প্রার্থী দাঁড়ালো বা একাধিক দাঁড়ালো, সবাই নৌকার বিরুদ্ধে ইলেকশন আরম্ভ করলো। এমনি নৌকার উপরে বিতৃষ্ণা মানুষের। এদেশে লুটপাট, অনির্বাচিত সরকারের দুর্নীতি, দুঃশাসন, জোর জমি দখল, এই গ্রামগঞ্জে যা হয়, ক্ষমতার দল দাপটে আওয়ামী লীগের মধ্যে, আওয়ামী লীগের বিভাজনে এক একটা, বিশেষ করে আমাদের অঞ্চলটা, আপনাকে বলি গোপালগঞ্জ, সৈয়দপুর, মাদারপুর, আওয়ামী লীগ অধিষ্ঠিত এরিয়া, সেখানে একটার পর একটা নৌকা ইউনিয়ন পরিষদে পরাজয় আরম্ভ করলো। আমি আপনাকে নাম ধরে বলতে পারি। মনোনয়ন দিতেছে, এমপি দিছে একজনকে, সব আওয়ামী লীগ মিলে তাকে ঠকাইছে, নৌকা ঠকাইছে, এবং নৌকার মানুষের প্রতিষ্ঠা সব কিছু মিলিয়ে। তখন এবার করলো কি, এখানে তো বিএনপির একটা বড় সুযোগ ছিল, নৌকার উপর যদি এত বিতৃষ্ণা হয় মানুষের। না, আমরা দাঁড়াইলে আবার হতো না, তখন আবার ওই যে ইসের মতো হয়ে যেত, 15-16 যা করছে তাই হতো। মাশিকুর রহমান, আমরা একটা মনিরুজ্জামান মনির কাছে শুনে আসি যে নৌকাকে মানুষ পছন্দ করছে না, তো বিএনপিকে বা কেন বেছে নিচ্ছে না, বা তারা বর্জন করছে কেন? আপনার কি মনে হয়? আপনি এবং আপনার বিজ্ঞ আলোচক প্যানেল এবং দেশের সকল মানুষদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। স্থানীয় সরকার নির্বাচনের প্রতীক বরাদ্দর যে বিষয়টা মাসুক ভাই যে অংশটা বলেছেন, এই অংশের সাথে আমি পরিপূর্ণভাবে একমত পোষণ করি। আবার উনি যে কথাটা বলেছেন যে অসৎ উদ্দেশ্য নিয়ে আওয়ামী লীগ সরকার প্রতীক বরাদ্দ দিয়েছে, এখানের সাথে আমি দ্বিমত পোষণ করি। দেখুন, আওয়ামী লীগ কিন্তু যখন স্থানীয় সরকার নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়, তখন কিন্তু বিভিন্ন সময় আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছিল যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও বিভিন্ন রাজ্য সরকার, গ্রাম সরকার যেগুলো বলেন, সেই গ্রাম সরকারেও মানে যে একদম তৃণমূল পর্যায়ের যে গ্রামের প্রতিনিধি থাকে, সে প্রতিনিধিও কিন্তু দলীয় ভিত্তিতে নির্বাচন হয়। এটা হয়তো অধিকতর গণতন্ত্রকে আরও শক্তিশালী করার জন্য বা স্থানীয় সরকারকে আরও বেশি স্ট্রেনথেন করার জন্য সব রাজনৈতিক দলগুলো অংশগ্রহণ করে। এখন আমার প্রশ্নটা হলো, তারপরও আমি বাংলাদেশের প্রেক্ষাপটে স্থানীয় সরকার নির্বাচন, কার্যত ইউনিয়ন পরিষদ নির্বাচন বা উপজেলা পরিষদ নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচনে আমি প্রতীকের পক্ষে না। এটা আমার ব্যক্তিগত অপিনিয়ন। কেন প্রতীকের পক্ষে না? আমি দলীয় ব্যানারে নির্বাচন হোক, এটার আমি পক্ষে না। কারণ ওভার দ্য ইয়ার্স বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, তাতে স্থানীয় সরকার নির্বাচনে একটি চেয়ারম্যান যে একজন হয়, উনি কিন্তু আসলে সমস্ত দলমতের ঊর্ধ্বে থেকে উনি কিন্তু সার্ভ, মানে মানুষের পারপাসটা সার্ভ করারই চেষ্টা করেন। এবং মানুষের বিপদে আপদে স্থানীয় মেম্বার বা চেয়ারম্যান এরা একটি অভিভাবক ভূমিকায় অবতীর্ণ হয় সমাজে, যেটা আমরা আমাদের বাপদাদাদের সময় দেখে এসেছি। সে জায়গায় দাঁড়িয়ে আমি স্থানীয় সরকার নির্বাচনে কখনো আমি প্রতীকের পক্ষে না। বাট তারপরও বেটার লেট দ্যান নেভার একটি কথা আছে, সেই জায়গাটা প্রতীক সরিয়ে দেওয়া হলো কেন? এখন আমি আসি, আপনি যে কথাটা, আমি ওনাকে একটু ছোট করে, মাসুক ভাই উনি একসময়ের সাবেক ছাত্রনেতা, ওনাকে কারেকশন করে দেই। উনি বলছেন যে 2016 সালের স্থানীয় সরকার নির্বাচন, 2016 সালের স্থানীয় সরকার নির্বাচন না, ওনারা 2014 সালের মার্চ মাস থেকে যে নির্বাচনটা হয়েছিল উপজেলা, সেই নির্বাচনে ওনারা ফার্স্ট, সেকেন্ড ফেজ, থার্ড ফেজেও অংশগ্রহণ করেছিলেন। ওনারা যে একচেটিয়া যে কথাগুলো বলেন যে ওনারা ফার্স্ট, সেকেন্ড, থার্ড ফেজে ওনারা সব জিতে গেছিলেন, বিষয়টা তা না। রেশিওটা ভালো ছিল, আওয়ামী লীগের সাথে সাথে ছিল। আওয়ামী লীগ যদি কোথাও 100-র মধ্যে 55টা পাইছেন, ওনারা 40টা পাইছেন, 5টা অন্যরা পাইছেন।
চীনেরওটা এই রকমের ছিল। এখন প্রশ্ন হলো 2013 সালের এই সিটি কর্পোরেশন নির্বাচনে 5টা কিন্তু বিএনপি নির্বাচিত হয়েছিল। তারপরও কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ম্যান্ডেট দেওয়ার পরও তার প্রতি আস্থা না রেখে ওনারা কিন্তু ভোট বর্জনের ডাক দিয়েছেন। এবং তার মধ্যে থেকে বাংলাদেশের গণতান্ত্রিক সংস্কৃতি বা ভোটের সংস্কৃতির প্রতি একটি অনাস্থা আনার মানসিকতার জায়গা তৈরি করেছে বিএনপি। আজকে রাজনীতিতে আপনি একটি কম্পিটিটিভ পলিটিক্সের যদি কথা বলেন তাহলে নির্বাচনের কোনো বিকল্প নেই। আমি বেশ কয়েক বছর আপনাদের কল্যাণে 12-13 বছর টেলিভিশন টকশোতে কথা বলি। আমি প্রায়শই একটা কথা বলি, সেটা হলো যে নির্বাচনের রাজনীতিতে যদি আমরা তাকাই, বাংলাদেশের স্বাধীনতোত্তর বাংলাদেশের 3.5 বছরের মাথায় জাতির পিতাকে নির্মম হত্যাকাণ্ডের পরে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট বা বাংলাদেশের রাজনীতির যে সংস্কৃতি, এটা যখন খনি মোস্তাক বা জিয়াউর রহমানেরা ধ্বংস করার শুরু করলেন, তখনও কিন্তু আওয়ামী লীগ দেশে নির্বাচন বা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে থেকে ক্ষমতার যেন পালাবদল হয়, তার জন্যই কিন্তু আওয়ামী লীগ সংগ্রাম করেছে। সে কারণে কিন্তু আমরা 79 সালের নির্বাচনেও আমরা জানি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত জিয়াউর রহমান, তারপর 79 সালে নির্বাচনে আমরা অংশগ্রহণ করেছি। নির্বাচনে যাওয়ার কারণটা কি, এই কথা আমি কিন্তু প্রায় জাহিদ ভাই বিভিন্ন টেলিভিশনে বলার চেষ্টা করি। দুটো কারণ, একটি হলো আমি এদেশের মানুষের জন্য কি করতে চাই এই বার্তাটা পৌঁছে দেওয়া। জনগণ আমার দল সম্পর্কে, আমার সম্পর্কে বা 300 আসনের যে এমপি প্রার্থী হয় তাদের সম্পর্কে তাদের যে মনস্তাত্ত্বিক অবস্থানটা কি, তাদের জনপ্রিয়তার অবস্থানটা কোন জায়গাটায়, এটা পরিমাপ করার একমাত্র মাধ্যম থাকে নির্বাচন। দ্বিতীয়ত আরেকটা বিষয় থাকে, যে সরকারটি তৎকালীন সময় ক্ষমতায় থাকে তাদের আচরণটা কেমন হয়। যেহেতু নির্বাচন তো সরকার বা সরকার প্রদান করেন না, করেন নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন করে থাকে। বাট যেহেতু একটি দল ক্ষমতা থাকে, তাহলে আপনার এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বলেন বা প্রশাসনিক কাঠামোগুলো তখন তৎকালীন সরকারের পক্ষে কথা বলে। সেই সব কারণে আমাদেরকে বিবেচনায় নিয়ে দেখতে হয় যে তৎকালীন সময় এই সরকার কতটা এই নির্বাচনকে প্রভাবিত করেছে। যদি এটা প্রভাবিত করে থাকে উলঙ্গ হয়ে, তখন সেটা কিন্তু রাজনৈতিক দল হিসেবে আমরা তখন মানুষের কাছে কথা বলতে পারবো যে এই নির্বাচন এই সরকারের অধীনে সম্ভব নয়। যেমনিভাবে আমরা 86-এ এরশাদের অধীনেও আমরা নির্বাচনে গিয়েছিলাম। এরশাদ সাহেব হি ওয়াজ প্রেসিডেন্ট, আমরা কিন্তু তার অধীনেও নির্বাচন অংশগ্রহণ করেছি। এটার মধ্যে থেকে দুটো বার্তা 79 এবং 86-এ দুটো স্বৈরশাসকের অধীনে আমরা নির্বাচন করেছি। আজকের বাংলাদেশের রাজনীতিতে বিএনপি নির্বাচনটাকে তারা প্রথমত, আমি বলছি না যে একটি রাজনৈতিক দল ক্ষমতায় থাকার মধ্যে থেকে মিনিমাম কোনো প্রভাব বিস্তার করতে পারেন, এটা আমি অস্বীকার করছি না। এটা যদি বলি যে না প্রভাব বিস্তার করা যায় না, এটা ভুল বার্তা দেবে বা মানুষ আমাকে গালমন্দ করবে। কিন্তু আবার এটাও সত্য, বাংলাদেশের প্রশাসনে আপনার আমার ভাই বন্ধু মামু খালু চাচা এরাই রাষ্ট্রের প্রশাসন যন্ত্রে আছে। জিয়াউর রহমান ওই দেশে 4-5 বছর ক্ষমতায় ছিল, বেগম জিয়া 10 বছর ক্ষমতায় ছিল, এরশাদ সাহেব 9 বছর ক্ষমতা ছিল। এই তাদের ক্ষমতার আমলে যাদেরকে দেশে নিয়োগ দেওয়া হয়েছে তারা কারা? তার মতো কুখ্যাত রাজাকার পরিবারের সন্তানরাও আছে এই প্রশাসন যন্ত্র, সেটা পুলিশে বলেন সেনাবাহিনীতে বলেন। স্বাভাবিক কারণেই সমস্ত প্রশাসনিক যন্ত্রগুলো যে সরকারটি ক্ষমতা থাকে তার পক্ষে কথা বলে, এটা কোনো সত্য না। সত্যটা হলো এই, আপনি যদি নির্বাচনে অংশগ্রহণ করেন, আপনার যদি মানসিকতা এই থাকে যে আপনি যুদ্ধের ময়দানে লড়তে এসেছেন। আমি প্রায়শই বলি, একটি বঙ্গুর দেশ, যদিও আমাদের সাথে তাদের শত্রুতা ছিল, তাদের সাথে আমাদের অত্যাচার নির্যাতনের মধ্যে থেকে আমরা স্বাধীনতা পেয়েছি, সেই পাকিস্তানও দেখেন যে ইমরান খানকে ওই দেশের মানুষেরই ভাষ্য, এটা সৌদি আরবে যখন মক্কা মদিনায় গিয়েছি পাকিস্তানি মানুষের সাথে যখন কথা বলেছি তখনও তারা ইমরান খানের পক্ষে কথা বলেছে। সেই ইমরান খান যখন নির্বাচনে যাতে অংশগ্রহণ না করতে পারে, তার দল কৌশল অবলম্বন করে কিন্তু স্বতন্ত্র নির্বাচন করেছে। ইমরান খান হি ওয়াজ ইন জেল, বাট দেখেন রেজাল্টটা কিন্তু হেড টু হেড, নেক টু নেক। একক দল হিসেবে কিন্তু ইমরান খানের দল বেশি, তার দলের যারা কর্মী নেতা তারাই বেশি পেল। তার মানে জনগণের ম্যান্ডেট কোনো না কোনোভাবে নেওয়া যায়। বিএনপি রাজনৈতিকভাবে ইলেকশনটা যে মোকাবেলা করবে, এই মানসিকতা বিএনপির আমি 14 সালের পর থেকে দেখছি না। 18 সালে আসলো, সেখানে একটা হাফ হার্টেড গেম খেলার চেষ্টা করলো। 24 সালে পিওরলি বাংলাদেশের মানুষের কাছে প্রতীয়মান হয়েছে এরা কারো ইশারার ইঙ্গিতের অপেক্ষায় আছে। ওনারা মনে করে থাকেন বাংলাদেশের মানুষ ফ্যাক্টর না, পিটার ডি হ্যাশ বা জো বাইডেন প্রশাসন ওদেরকে ক্ষমতায় বসিয়ে দেবে। এই মনস্তাত্ত্বিক যে লালনটা করে, মনস্তাত্ত্বিক ভাবনাটার কারণে বাংলাদেশের মাসুক ভাইদের মতন পলিটিক্যাল প্রোগ্রেসিভ লিডাররাও
99.99% বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে যেতে চাইলেও ওনাদের টেমস নদীতে পারে যে ভদ্রলোক আছেন, উনি যতক্ষণ পর্যন্ত না চাবেন ততক্ষণ পর্যন্ত নির্বাচনে আসতে পারবেন না। কারণ উনি কখনোই বাংলাদেশে আসার মতন অবস্থানে, ওনার মানসিক অবস্থান নেই। কী কারণেই উনি জানে, মানে মানুষ যখন পাপ এত বেশি করে ফেলে তখন আর তার যে মানসিক শক্তিটা হারিয়ে ফেলে, সেই মানসিক শক্তিটা তারেক রহমান হারিয়েছে। এবং সে চায় একটি 111 টাইপের সরকার ক্ষমতায় আসবে, উনি তখন দেশে ফিরবেন এবং তখন বিএনপির এই মাসুক ভাইরা ঢাল তলোয়ার বাঁধিয়ে আপনার মনে করেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিসিভ করবে এবং তাকে বলবে যে উনি এই প্রজন্মের বঙ্গবন্ধু, এই রকমের ভাবনায় আছেন। কিন্তু এই প্রজন্মের মানুষ যে জেনে গেছে যে বাংলাদেশের সবচেয়ে ঘৃণিত ব্যক্তির নাম তারেক রহমান। এটা আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলাল উদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে উপজেলা নির্বাচন, আপনার নেতা হোসেন মোহাম্মদ এরশাদের প্রবর্তন করা উপজেলা নির্বাচন, উপজেলা পরিষদ, এই পদ্ধতি যে প্রবর্তন, সেটি অবশ্যই জাতীয় পার্টির জন্য একটু গর্বের জায়গা, কিন্তু নির্বাচনে জাতীয় পার্টির তেমন পার্টিসিপেটর দেখা যাচ্ছে না বা সরব না। আপনার কেমন মনে হয় বিরোধী দলের অংশগ্রহণ জাতীয় পার্টি কেন এটিকে প্রধান ইস্যু করতে পারেনি? অফিশিয়ালি বিরোধী দল না তারা। ধন্যবাদ আমার দুই আলোচক বিন্দুকে ধন্যবাদ, এসিটিভির দর্শক বিন্দুকে ধন্যবাদ, এসিটিভির কর্মকর্তা কর্মচারী বিন্দুকে ধন্যবাদ, আপনাকে। উপজেলা গুচ্ছগ্রাম এরশাদ তুমি লও সালাম, আমরা একটি স্লোগান দিতাম। এই উপজেলা তো প্রথম নির্বাচন হয়েছে 1985 সালে। হুসাইন মোহাম্মদ এরশাদ 82 সালের 24শে মার্চে দায়িত্ব নিয়ে অনেকে তো অনেকভাবে ব্যাখ্যা করেন উনি কিভাবে ক্ষমতা নিয়েছেন, কিন্তু বাস্তবতা কিন্তু ভিন্ন। যেমন উনি যখন সাত্তার সাহেব থেকে ক্ষমতা উনি নেননি, সাত্তার সাহেব ওনাকে ক্ষমতা দিয়েছেন। বঙ্গভবনে ঢুকতে গেলে রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হতো। রাষ্ট্রপতির পাহারাদার যারা থাকেন তারা কিন্তু কোনো বাহিনীর অধীনে থাকেন না। সুতরাং হুসাইন মাহমুদ এরশাদ গিয়ে একদম সাত্তার সাহেব থেকে আপোষে গিয়ে মানে রক্তপাতহীন জোর করে ক্ষমতা নিয়ে আসবে, এরকম পরিস্থিতি কখনো বঙ্গভবনে থাকে না। তো হুসাইন মাহমুদ এরশাদ ক্ষমতা নেওয়ার পরে কিন্তু বাংলাদেশের একটা ভীষণ শুরু করেছে, বাংলাদেশকে নিয়ে কনস্ট্রাকটিভলি একটা চিন্তা করা শুরু করেছেন। সেই চিন্তা থেকেই তিনি কিন্তু এই উপজেলাটি করেছেন এবং উপজেলাটি করার কারণে কিন্তু হুসাইন মাহমুদ এরশাদের নামটি পল্লীবন্ধু হয়েছে। পল্লীবন্ধু হয়েছে এই কারণে, এটা প্রথম নির্বাচন হয়েছে 1985 সালে এবং সেই নির্বাচনে যেভাবেই হোক উৎসব মুখর ছিল। আজকের মতো এরকম যে নীরব ঘাতকের মতো যে ভোট কেড়ে নেয় বিষয়টা এরকম না। কিন্তু আমরা অংশগ্রহণ করি না, কেউ করে না। আর মাসুক ভাইকে আমি বলি, আপনি শুনেন, আপনারা বিএনপি 1977 সালে জিয়াউর রহমান সাহেব যে নির্বাচন কমিশনার কে দায়িত্ব দিয়েছেন, সেই নির্বাচন কমিশনার কিন্তু 1984 সালে ছিলেন। হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু নির্বাচনের ডাক দিয়েছিলেন, আপনারা আসেননি, আওয়ামী লীগও আসেনি। সেটাই বলছিল, হুসাইন মাহমুদ এরশাদ কিন্তু 1984 সালে নির্বাচন করে তিনি ব্যারাকে ফিরে যাওয়ার কথা ছিল, উনি কিন্তু কথা দিয়েছেন। আপনারা কেউ নির্বাচনে আসেনি, তাহলে উনি কীভাবে যাবেন, কার কাছে ক্ষমতা দেবেন? উনি তো 82 সালে 24 মার্চ দায়িত্ব নেওয়ার সময় বলেছিল যে আমি আগামী 2 বছর দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে, দেশ যখন আনস্টেবল ছিল তখন তিনি দায়িত্ব নিয়েছেন, দেশকে একটি স্টেবল সিচুয়েশনে এনে আমি আমার সেনাবাহিনী নিয়ে ব্যারাকে ফিরে যাব। আপনারা রাজনীতিবিদ, আপনারা নির্বাচনে এসে নির্বাচিত হয়ে দায়িত্ব গ্রহণ করেন। আপনারা তো তখন কেউ নির্বাচনে আসেননি, তখন তার ওনার প্রশাসনে কেউ ছিল না। তো আপনারা যেটা বলেন, বিএনপি যেটা বলে যে মার্শালের মধ্যে তখন নির্বাচনে আসবে কেন? আর এই ভাই 1970 সালের নির্বাচন তো মার্শালের মধ্যে হয়েছে। 79 সালে জিয়াউর রহমান সাহেব মার্শালের মধ্যে দিয়েছেন। 79 সালের 18 ফেব্রুয়ারি জিয়াউর রহমান সাহেব 9 এপ্রিল সংসদে দাঁড়িয়ে মার্শাল প্রত্যাহার করেছেন। কৃষ্ণা করলে লীলা খেলা, আমরা করলে গুন্ডা বলা। 70-এর নির্বাচন মার্শালের মধ্যে হলে কোনো সমস্যা নেই, 79 নির্বাচন মার্শালের মধ্যে হলে কোনো সমস্যা নেই। হুসাইন মাহমুদ এরশাদ 84 সালে মার্শালের মধ্যে নির্বাচন ডাক দিলে এটাই সমস্যা হয়ে যায়, স্বৈরাচার হয়ে যায়। না, আপনারা ভুল ব্যাখ্যা থেকে সরে আসুন। হুসাইন মাহমুদ এরশাদকে ভুলভাবে ব্যাখ্যা করে জনগণের বিরুদ্ধে জনগণকে হুসাইন মাহমুদ এরশাদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছেন। এই 91 সালের 23শে নভেম্বর আপনারা ক্ষমতা এসে
এই উপজেলা পদ্ধতি বন্ধ করে দিলেন কেন? কোন কারণে? একটি সরকার একটি কাজ করে গেলে পরবর্তী সরকার এসে সেটা কেন বন্ধ করে দিবে? এই প্রতিহিংসার রাজনীতি কেন হলো? কোন কারণে আনলো? আমরা হুসাইন মাহমুদ এরশাদ তো প্রতিহিংসার রাজনীতিতে ছিলেন না দেখেই তিনি বিশ্বের কোনো স্বৈরাচার ক্ষমতা হস্তান্তর করেনি, কোনো রেকর্ড নেই। কিন্তু হুসাইন মাহমুদ এরশাদ, ইতিহাস বলে হুসাইন মাহমুদ এরশাদ নিজে ক্ষমতা হস্তান্তর করেছেন। তিনি ক্ষমতা হস্তান্তর করেছেন, অনেকে বলে না পতন হয়েছে, নেভার। এগুলি ভুল ব্যাখ্যা। তো এই কারণে উপজেলার কারণে সেই উপজেলায় জাতীয় পার্টির সর্ব উপস্থিতি নেই কেন? না, আমি বলি আজকের সর্ব উপস্থিতি জাতীয় পার্টির কেন থাকবে বলেন? জাতীয় পার্টি কত সর্ব উপস্থিতি দিয়ে, জাতীয় পার্টির সর্ব উপস্থিতি দিতে দিতে তো দালাল হয়ে গিয়েছে। আমাদের কর্মীদের হৃদয় রক্তকরণ হয়। জাতীয় পার্টি 283 আসনে মনোনয়ন দেওয়া হলো জাতীয় নির্বাচনে। সেখানে জাতীয় পার্টির 257 আসনে 26 আসনে মানে ডেকে, হ্যাঁ 26 আসন নিয়ে গিয়ে জাতীয় পার্টিকে এমন বেকায়দায় ফেলে দিল আওয়ামী লীগ। 26 আসনের এগেনিস্ট স্বতন্ত্র প্রার্থী দিল, 257 আসনের এগেনিস্ট স্বতন্ত্র প্রার্থী দিল। আমাদের 257 আসনের জাতীয় নির্বাচনে আমাদের 257 জন প্রার্থীর হৃদয়ে প্রতি সেকেন্ডে রক্তকরণ হয়েছে। আওয়ামী লীগ যে টর্চার করেছে, আওয়ামী লীগ যে টর্চার করেছে, স্বতন্ত্র প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীদেরকে যে টর্চার করেছে, এটা তো বলার জায়গা নেই। কাকে বলবো? তারা ভোট কেন্দ্র থেকে শুরু করে গড় বাড়ি থেকে শুরু করে সব জায়গা দখল করে নিয়েছে। সুতরাং ভোটে কিভাবে জাতীয় পার্টি আসবে? নির্বাচনের নামটি জাতীয় পার্টি কিভাবে নিবে? জাতীয় পার্টি তো সেই অবস্থা রাখেনি আওয়ামী লীগ। আমরা তো নির্বাচনে থাকতে চেয়েছি, কারণ 91 সালে যখন সংসদীয় সরকার গঠন করা হয়েছে আমরা চেষ্টা করেছি সংসদীয় সরকারকে সহযোগিতা করার জন্য। কিন্তু আমাদেরকে কি সেই জায়গায় আওয়ামী লীগ বা বিএনপি রেখেছে? বিএনপি আমাদেরকে 91 সালের পরে কোথাও দাঁড়াতে দেয়নি। আমরা এরশাদ মুক্তির আন্দোলন রাজপথে করেছি। বিএনপি 6 বছর এরশাদ সাহেবকে জেলখানায় বন্দি করে রাখলো। তারপরে এরশাদ সাহেব বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 1986 সালের 7 মে নির্বাচনের পর তিনি প্রথম প্রধান বিরোধী দলের নেত্রী বানিয়েছেন। এই বর্তমান প্রধানমন্ত্রীকে 1996 সালের 12 জুনের নির্বাচনের পর প্রথম হুসাইন মাহমুদ এরশাদ জেলখানায় বসে নিঃশর্ত সমর্থন দিয়ে বর্তমান প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করছেন। আমরা বুক ফুলিয়ে বলতে পারি আমরা বেঈমান না, জাতীয় পার্টি বেঈমান না, জাতীয় পার্টি কারোর সাথে বেঈমানি করেনি। সুতরাং আজকে আমাদের উপস্থিতি কিভাবে থাকবে বলেন? আওয়ামী লীগ তো আমাদের পিঠের চামড়া তুলে ফেলছে। আওয়ামী লীগ কোথায় আমাদেরকে কি মানে কিভাবে ছাড় দিয়েছে? ছাড় দেওয়ার কোনো ইতিহাস তো নেই। স্বতন্ত্র প্রার্থী দিয়ে এবার যে টর্চার করেছে, জি, স্বতন্ত্র প্রার্থী দিয়ে জাতীয় পার্টিকে এবার যে টর্চার করেছে, এটা তো অকল্পনীয়। আমরা তো তা আশা করিনি। তারা আমাদেরকে নির্বাচনে নিয়ে এসেছেন যে একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হবে। আপনি সাংবিধানিক সরকার পরিবর্তনের জন্য নির্বাচন দরকার আছে, নির্বাচনের কোনো বিকল্প নেই। জি, সুতরাং আমরা সেই তাদের ডাকে সাড়া দিতে এসে আমাদেরকে একদম ল্যাংটা করে ফেললো। আমাদের সোশ্যাল পেপার, আমাদের প্রার্থীদের সামাজিক অবস্থান সবকিছু শেষ করে দিল। বিরতির পরে আবার আসবো। দর্শক, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লাইট এডিশনে নিচ্ছে একটা বিরতি, ফিরবো শীঘ্রই, সঙ্গেই থাকুন। দেখছেন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লাইট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশরুকুর রহমান, যেটি নিয়ে আলোচনা করছিলাম, বিশেষ করে এই গরমে যে রাজনীতি উপজেলা নিয়ে সরগরম হওয়ার পরিবর্তে আরো বেশি বিএনপি কেন নেতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করছে? আমার দুই পাশে দুই সম্মানিত আলোচক বর্তমান উপজেলা নির্বাচন দেয় একটা হটকেক, সেটাকে বাদ দিয়ে সে চলে গেল 1982 24 মার্চ বিএনপি 1 কোটি 1.25 কোটি টাকার 1.25 কোটি ভোটের ব্যবধানে নির্বাচন জাস্টিস সত্তারের কাছ থেকে হোসেন মোহাম্মদ এরশাদ সামরিক শাসন ক্ষমতা নিয়েছিল। সেখান থেকে শুরু করছে উনি, চলে গেল। আর সম্মানিত আওয়ামী লীগের নেতা মনোনয়ন পেয়েও নির্বাচিত হতে পারে নাই, যদিও উন্মুক্ত ছিল। হ্যাঁ, তো ওনরা চলে গেল। আমি ওই অধিকার যেতে চাই না পুরানো জায়গায়। আমি যে কথা আমি বলেছিলাম, মনির আমরা ছাত্র রাজনীতি করেছি, ভাইও করেছে। আমাদের চিন্তা চেতনায়
আমরা অবশ্যই দলের প্রতি অনুগত, মনির অবশ্যই দলের প্রতি অনুগত বলেই মনির মনোনয়ন প্রত্যাহার করেছে। তারপরও আমাদের দেখেন, আমাদের মিটিংয়ে প্রস্তাব হয়, একটি সত্য কথা বলে, আপনারা বিশ্বাস করবেন কিনা, তারেক সাহেব কোনো সিদ্ধান্ত নিজে থেকে নেয় না, নেবার এই উপজেলা ইলেকশনে যাবে কি যাবে না ওনার ন্যূনতম পছন্দ অপছন্দের উপর নির্ভর করে নাই। সরাসরি আমাদের একটা স্টোর মিটিং হয়েছে, ওই আনুষ্ঠানিকের বার আমি আনুষ্ঠানিক মিটিংয়ে বলতে না পারলেও উনি পার্সোনালি ফোনে কথা বলছে, কি করা যায় কি হয় বলছে। হ্যাঁ, নির্বাচনে যেটা মনির বলছে, এদেশের মানুষ স্থানীয় সরকার নির্বাচনে সবাই অংশগ্রহণ করতে চায়, এটাকে আরও বেশি ছিল যদি এই মার্কাটা না দিত, মাঝখানে না হতো সবাই। আমি ওদিকে আমি যেখানে বলতে চাই, দেখেন আপনার অর্জন বর্জন স্বজন, বর্জনের কথা বলি, আমরা চিঠি কর্পোরেট নির্বাচনে অংশগ্রহণ করে আওয়ামী লীগ ক্ষমতায় বিজয় লাভ করেছিলাম। গাজীপুরে মান্নান সাহেব, আমার দায়িত্ব ছিল নির্বাচনে। ভাই, লোকটা মামলার পর মামলা, হাইকোর্ট রায় দিছে, আপনি মেয়র আপনি বসেন, চেয়ারে গেছে দাম করে, তার চেয়েও ক্ষমতা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে বলছে আপনি গেট আউট। সেই লোক 84টা মামলা দিতে দিতে মরে গেছে। শোনেন, ওইখানে আমার গ্রেপ্তার করে ওই করা মামলা রেডি করছিল। হাজির নেজারা আমি কিভাবে বাঁচছি ওই মামলার থেকে, ওনার যতগুলো মামলা বলছে এতগুলো মামলা দেওয়া হবে আমাকে, আমি কিভাবে বেঁচে আছি সেটা আমি ব্যাখ্যা করতে চাই না। বুলবুল আমার বন্ধু রাজশাহীর, ভাই বসতেই পারলো না চেয়ারে, আমার খুব কষ্ট লাগছে একেবারে, খুবই সব কিছু মিলে সে কষ্ট আছে, সব কিছু মিলেই আমি বলতে চাই। আমি মনে হয় লোকটা যাক এটা মেয়র হয়েছে, বসতেই পারে না, এসে মেট্রো রোডে ঘুরতো, আমি যেটা আমার বাসায় আসতো, বসতেই পারে না। আচ্ছা, বরিশালে কামাল ভাই মারা যাওয়ার আগে আমার বাসায় শুকনো আছে, মারা গেছে, তারও কোনো রকম বাসায় রয়েছে। এখন বলেন, আমরা যদি নির্বাচনের যেতাম এরকমই হতো, হয় এমপি মন্ত্রীর দালালি করতে হইতো, তার সাথে যাইতে হইতো, না হলে তার মামলা দিয়া উৎখাত চেয়ারে বসতে পারতো না। বহুত হয়েছে, উপজেলা চেয়ারম্যান আছে, বসতেই পারে নাই। কিন্তু মনিরুল হক সাক্ষ্য তো না আমি বলি করছে দু একজনের এরকম, ভাই এরকম দু একটা হতেই পারে। আমি আসি সেখানে, আমরা এই সব মিলিয়ে বর্জনে আছি। আসেন এখন আমি বলি, আওয়ামী লীগের অর্জন আওয়ামী লীগ অর্জন কি দেখেন, আওয়ামী লীগ যখন যা সুবিধা, সংবিধান নিজের মতো গঠনতন্ত্রের মতো করছে, তত্ত্বাবধায়কগুলো জীবনটা দিছে, 173 দিন হরতাল করছে, পোর্ট জ্বালাও পোলাও করছে, ব্যাংক পড়ছে, রাস্তাঘাট বন্ধ হচ্ছে, গাড়ি পুরাইছে, গান পাউডার দিয়ে মানুষ মারছে, ক্ষমতায় আসছে, চেয়ারে বসে চেয়ালা পাকা পোক্ত, এখন আর তত্ত্বাবধায়ক দরকার নাই, সংবিধান বাতিল। কি করছে আপনার এই যে 7 তারিখে নির্বাচন গেল, জাতীয় সংসদ নির্বাচন, আমরা তো কিছু অংশগ্রহণ করবো না। সেই নির্বাচনে কি হলো, এই যে বিরোধী দল বলে আওয়ামী লীগের সাথে লিয়াজও করে নেই, এইটা কোনো নির্বাচন হলো, অংশগ্রহণ হলো? হবো না, হেরে যাবো, আমি একটা সিট পাবো না, এর মধ্যে তৃপ্তি আছে, সমাজে দাম আছে, আমরা অংশগ্রহণ করে বহুত এমপি, আমাদের সম্মান আছে, দাম আছে, মানুষ ইজ্জত করে, অনেক এমপি ইজ্জত পায় না, দারোগা সম্মান দেয় না, তাকে ভোট হয় নাই। ওনারা কি নির্বাচন করে জনগণ জানে, আমি আর সেটি ওনাদের ছোট করতে চাই না। কি করলো, আমি বলি কি করলো, আওয়ামী লীগ অল ওপেন করে দিল, সবার জন্য উন্মুক্ত। আওয়ামী লীগের গঠনতন্ত্র আছে যে দলের বাইরে নির্বাচন অংশগ্রহণ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেবে, সেটা অল ওপেন করলো। ঠিক আছে, অল ওপেনে মনির ইলেকশন করলো, অল ওপেন মনিরের জন্য আর এক রকম নেই, সেই মনির থাকতে পারলো না, ছাত্রলীগ করছে, মায়ের কাছে গুতা খাইছে, রাজপথে আমরা যেমন পিঠা, এখন গরম রাজপথে খালি পথে পুলিশ দৌড় দেয়, জুতোও পড়তে পারি না, মনিরও করছে, সে থাকতে পারলো না। কেন থাকতে পারলো না? আপনার দলের ওনার দল ওইখানে ওনার দল যেটা সুবিধা তাই করছে, মনিরকে প্রত্যাহার করছে। আসলে আমি যেটা বলতে চাই, সেই আমি এবার কি করলো, এবার তো উপজেলাও করলো যে কোন স্থানে সে মার্কা হবে না, সবাই ইলেকশন করলো। আমরা ধরেন, আমি প্রথম ধাপে ইলেকশন 8 মে, মাদারীপুর সদর আসনটা আমি বলি, আমার জেলার মধ্যে মাদারীপুর সদর আসন ইলেকশন 8 মে, সেখানে পোড়াপাড়ের এমপি শাহজাহান খান, সাবেক মন্ত্রী, তার ছেলে প্রার্থী, আপন স্বাস্থ্য ভাই প্রার্থী, 2 জন আর কোনো প্রার্থী নেই। কি হবে বলেন? 2 জন কি স্বজনের সংখ্যা কি? সেটা কি এক উপজেলায়?
সব একই উপজেলায়, আপনি বলেন ওনার ছেলে স্বজনের সঙ্গে আর ওনার আপন চাচতো ভাই, স্বজনের সব সংজ্ঞা কি বলেন? স্বজনের সঙ্গে হইলে দুজন- স্বতন্ত্র যদি স্বজনের আওয়ামী সংজ্ঞা লীগের দুজন কাছে। পরে দুজনকে প্রত্যাহার করতে হয় না? হাইকমান্ডের সিদ্ধান্ত মানতে হলে করতে হয় না? আচ্ছা, যদি স্বজনের সংজ্ঞা এটা না হয়, এই চাচতো ভাই না হয়, তা ছেলেকে করতে হয় না? ছেলে করবে কেন? মনির কেন করলো? হয় মনি ভয় করছে, মনির রাইট আছে না? আমার 18 বছরের বয়প্রাপ্ত ছেলে মেয়ে বাবা মায়ের অবাধ্য হয়ে যদি ছেলে মেয়ে কোর্টে বিয়ে করলে আইনসম্মত হয়, তাহলে সেটা হবে না কেন? তো সেই ইলেকশন করতে পারবে না কেন? সাধারণ করে ছেলে আমাকে বলেন, তার কি রাইট আছে না? খন্দকার মাসুকুর না, রহমান, আমরা- মনিকে আমরা- প্রত্যাহার করতে মনি- কেন জি, বলবেন জি, আপনি? মনি- তা এর অর্থ কি? আওয়ামী লীগ এরকম সুবিধাবাদী হয়েছে এখন, যেখানে যার যেটা স্বার্থ হয় সেটাই করবে। মনিরুজ্জামান- কেন মনিরের জন্য ওটা হলো? আমরা মনি- কেন মাথায় করে এখন কি এটা হবে? কি আমরা হবে? মনিরুজ্জামান মনির কাছে শুনে আসি, যেখানে স্বার্থ সেখানে আওয়ামী লীগ, স্বার্থবাদী হয়ে গেছে দলটি। এটা মাসুকুর রহমানের অভিযোগ। তা আমি মানে যেহেতু পার্সোনাল ইস্যু নিয়ে আসছে নো, সেক্ষেত্রে কোনো পার্সোনাল ইস্যু বলি নাই। না 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 আচ্ছা, আমরা তাহলে একটু ভিন্ন দিকে আলোচনা করি যে না, আমি- আওয়ামী লীগের পক্ষ থেকে যখন বলা হলো যে মন্ত্রীদের এমপিদের স্বজনরা নির্বাচন স্বজন না? অংশ নিতে না, পারবে না, আমি সেটি নির্বাচনকে আমি একটি এখানেও ভালো এখানেও আমি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমি- করা হয়েছে, এখানেও কিন্তু মানা হচ্ছে না। এখানেও আমি গণতান্ত্রিক যে রীতিনীতি সেক্ষেত্রে কন্ট্রাডিক্ট করে বলেই বলছি। আবার কেন আওয়ামী লীগ করছে সেটাও বলছি। প্রথমত মাসরুকবের সাথে এই অংশে আমি পরিপূর্ণভাবেই একমত যে একজন রাজনৈতিক কর্মী, এখন আমার ফ্যামিলির তো ভাই বোন তারাও রাজনীতি করে, আমার মতন না, কিন্তু তারাও তো দীর্ঘদিন ধরে রাজনীতি করছে। আমি না হলে ঢাকা কলেজ, ঢাকা ইউনিভার্সিটি সেন্ট্রালে ছাত্র রাজনীতি করছি দীর্ঘদিন, এখন আওয়ামী লীগের কারণ রাজনীতি স্থানীয় করি। পর্যায়ে করেছে। তারা স্থানীয় পর্যায়ে রাজনীতি করে, তারা কেউ আওয়ামী লীগে আছে, কেউ মহিলা আওয়ামী লীগ আছে, কেউ যুবলীগ করে, এরাও তো দীর্ঘদিন ধরে করে। তাদের রাইট নেই ইলেকশন করা? তাদের রাইট আছে। সো আমি এটা করছে কোন কোন কারণে, সেটা হলো একজন শাক দিয়ে মাছ দেখেন না আপনি। একজন প্রতিমন্ত্রী, তার শ্যালক সিংড়া উপজেলা সিংড়া নাটোরের। উপজেলায়। আমার বিনয়ের সহিত এই সমস্ত প্রতিমন্ত্রী যারা হয়েছে তাকে মেরে তাদের কাছে আমার প্রশ্ন যে ICU তে আছে সে। আপনারা মাননীয় প্রধানমন্ত্রীর দয়ায় এদেশে বহু আওয়ামী লীগের সিজন পলিটিশিয়ান আছেন, জায়ান্ট পলিটিশিয়ান আছেন, এবং যারা অনেকেই মন্ত্রী, জাতীয় রাজনীতিতে তাদের খ্যাতি আছে, যশ আছে, এরকম বহু রাজনৈতিক নেতা আছে, তাদেরকে এখন পর্যন্ত পতাকা দেননি বা পাওয়ার সুযোগ হয়নি। এই সমস্ত মানুষরা 3-3বারের প্রতিমন্ত্রীও হয়ে গেছেন, আর আমরা এখন পর্যন্ত এমপি হতে পারি নাই। এখানে হলো মানে আয়রনি। যাই হোক, এগুলো নিয়েই আমরা চলতে হবে। এমপি হওয়ার মটো নিয়ে আসলে রাজনীতিতে আসিনি। বঙ্গবন্ধু হত্যার বিচারের জন্য, আইনের শাসন কায়েমের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য, বঙ্গবন্ধুর আদর্শের একজন কর্মী হিসেবে, সৈনিক হিসেবেই রাজনীতিতে এসেছিলাম। এখন আসেন মাসুক ভাইয়ের কয়েকটা জায়গায় আমি কন্টেস্ট করছি এভাবে বিনয়ের সহিত। উনি বলেছেন আওয়ামী লীগ 173 দিন হরতাল করেছে। আমি তৎকালীন সময়ের ছাত্র আন্দোলনের একজন কর্মী, আমি ছাত্রলীগের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের একজন মেম্বার ছিলাম। আওয়ামী লীগ 173 দিন হরতাল করেননি। এটা ওনাকে কারেক্ট করে দিচ্ছে এই কারণে, অনেয়ারে আমরা এসে অসত্য তথ্য উপস্থাপন না করাই ভালো। আওয়ামী লীগ সর্বমোট 56 দিন আন্দোলন বা হরতাল করেছিলাম। আমরা 173 দিনে আন্দোলন করতে পারি, সেটা হতে পারে আমরা লং মার্চ করেছি, আমরা মানববন্ধন করেছি, আমরা পদযাত্রা করেছি। সো 173 দিনে এই রকমের প্রোগ্রাম ছিল, 56 দিনের হরতাল ছিল। এটা বিএনপির অনেক নেতা এই ঢোলটা বাজাচ্ছেন। উনি কয়েকটা কথা বলেছেন যে কয়েকজন মেয়র কাজ করতে পারেন নাই। সর্বশেষ উনি 3 জনের নাম বলেছেন। একজনের নাম বলছেন, তাকেই আমি বলি, যেহেতু আমি তারকে চিনি, জানি, আমার বিভাগের মানুষ। শুধু আমার বিভাগের না, উনি বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র বা যে কোনোভাবেই হোক, উনি আমার ইউনিয়নের সন্তান। আমি যে ইউনিয়নের সন্তান, 6 নং মঠবাড়ি ইউনিয়নের, উনি সেই জায়গার সন্তান, বাট বরিশাল সিটি কর্পোরেশনের উনি পৌরসভার চেয়ারম্যানও ছিলেন, মেয়রও ছিলেন। কামাল ভাই, যাকে সকলে আবার ঢোল কামাল নামে পরিচিত, সে উনি 5 বছরে আওয়ামী লীগ যখন দেশ সেবা করছেন, কামাল ভাই সিটি কর্পোরেশনের মেয়র, এবং খুবই অল্প ভোটে হিরণ ভাইয়ের মতন একজন জনপ্রিয় প্রার্থী ফেল করেছেন তার কাছে, কিন্তু অত্যন্ত দক্ষতার সহিত এবং পরিপূর্ণভাবে উনি কিন্তু স্থানীয় সরকার নির্বাচনে কাজ করেছেন। স্থানীয় সরকার তৎকালীন যে মন্ত্রী, তার কাছ থেকে কোটি কোটি টাকার ফান্ড বরাদ্দ করে উনি কাজ করেছেন। সে কারণে বললাম, মাসুক ভাই হয়তোবা একটু সিনিয়র হতে যাচ্ছেন, সে কারণে বোধহয় অনেক কিছু খেয়ে হারিয়ে বলছেন। বরিশালের কামাল ভাই অনেক কাজ
আওয়ামী লীগ সরকারের অধীনে নিয়ে উন্নয়নমূলক কাজ করার সুযোগ পেয়েছে। দেখুন, আমার ভাই জাতীয় পার্টি নেতা যেটা বলেছেন যথার্থই বলেছেন যে বিএনপি আমরা, উনি যদি একটা সত্য কথা বলেন বা যদি এটা মানে কোনো একটা পজিটিভ ভাইব দেন, এটাকে আমার পজিটিভলি নিতে হবে। মাসুক ভাই যদি একটা পজিটিভ কথা বলেন, আমি কিন্তু সেটাকে পজিটিভলি রিসিভ করছি। এটা যদি না করেন তাহলে আমরা তো আসলে দিন শেষে দেশটাকে ডেভেলপ করতে চাই, সামনের দিকে নিয়ে যেতে চাই। এটাই যদি চাই, এটাই যদি আমাদের মোটো হয়ে থাকে, তাহলে আমি কেন উপজেলা ব্যবস্থা বাদ দিলাম? এরশাদ সাহেব করছে সে কারণে। কেন কেন বাদ দিলেন আপনি? আসেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা হেলথ কমিউনিটি ক্লিনিক করেছিলেন এবং হেলথ কমিউনিটি ক্লিনিকের কারণে আন্তর্জাতিকভাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা স্বীকৃত হলো, রিওয়ার্ডেড হলেন। বেগম জিয়া ক্ষমতায় এসে 2001 সালে সবচেয়ে মানুষের, প্রান্তিক মানুষদেরকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত করেছিল এই কমিউনিটি হেলথ ক্লিনিক বাদ দিয়ে। অর্থাৎ বিএনপির যে নেতিবাচক মানসিকতা, এর কারণে বাংলাদেশ সামনের দিকে হাঁটতে পারছে না। ওনারা প্রায়শই বলেন, বা আমরা রাজনীতির প্রতিহিংসার কথা আমার ভাই বলেছেন, আমি অস্বীকার করছি না। জাতীয় পার্টি 91 থেকে 96 পর্যন্ত কী পরিমাণ বিএনপির দ্বারা নির্যাতিত হয়েছে। দেখুন, আমি সর্বশেষ একটা কথা বলতে চাইছি, জাতি হিসেবে আমরা এই জাতি মানে মুক্তিযুদ্ধের মধ্যে থেকে অর্জিত বাংলাদেশ, আমি 1 মিনিটে ছেড়ে দিচ্ছি, সে জায়গাটা আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। এরশাদ সাহেবের এই উপজেলা কনসেপ্ট আপনি গ্রহণ করবেন না, কমিউনিটি হেলথ ক্লিনিক করবেন না, আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন না, আপনি কিভাবে ক্ষমতা এসে দেশটাকে রান করবেন তার কোনো পদ্ধতি বা রোডম্যাপ আজ পর্যন্ত দিতে পারেনি। সেই কারণে আমি বলছি, সমালোচনার জন্য সমালোচনা নয়, ইতিবাচক সমালোচনা, গঠনমূলক সমালোচনা, গঠনমূলক আলোচনা। তার মধ্যে আমি আপনার কাছে আবার আসবো। মোহাম্মদ হেলালুদ্দিন, যেটি নিয়ে আলোচনা করছিলাম যে এমপিদের স্বজনরা নির্বাচনে অংশ নিতে না করা হয়েছিল, এটি কি এমপিরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে, এমপি মন্ত্রীরা, তারই একটি উদ্দেশ্য ছিল হয়তো নির্বাচনকে আরও বেশি গ্রহণযোগ্য করতে, কিন্তু সেটিও খুব বেশি কাজে আসেনি। যেটি বিএনপির থেকে বারবার দাবি করা হচ্ছিল যে এমপিরা ক্ষমতায় থেকে নির্বাচন করলে তারা একটা প্রভাব বিস্তার করে সবসময়। তো সরকার তো সেখানেও একটু ছাড় দিয়েছে, তারপরেও বিএনপিকে নির্বাচনে আনতে পারেনি। এর পেছনে কারণ কি? আপনি এটা ওই দৃষ্টিতে দেখছেন কেন যে সরকার ছাড় দিয়েছে? এমপি মন্ত্রীদের আত্মীয় স্বজনকে এই দেশের নাগরিক না? তার কি নির্বাচন করার অধিকার নেই? আপনি তাকে ওই জায়গায় আপনি কেন হস্তক্ষেপ করবেন? তার কি নাগরিক অধিকার নেই? কেন সে নির্বাচন করবে না? এমপির আত্মীয়, সে বিএনপিও তো করতে পারে, সে জামাত করতে পারে, সে জাতীয় পার্টি করতে পারে, সে কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? এটা তো আপনার বলাই রাইট নেই, এটা আপনার বলাই উচিত হয় নাই। তার মানে কি গত জীবনে তারা নির্বাচন করে চুরি চোরটামি করে পাশ করছে, জোর খাটায় পাশ করছে, যারা এমপি মন্ত্রী হয়েছে তারা চুরি করে পাশ করছে, তারা ভোট ডাকাতি করে পাশ করছে, তাহলে বিশ্বাস নাই কেন? আপনাকে বিশ্বাস রাখতে হবে। দেশের প্রধানমন্ত্রী যদি তার দলীয় নেতাকর্মীদেরকে ট্রাস্ট করতে না পারেন, তাহলে তিনি রাষ্ট্র চালাবেন কিভাবে? তিনি যদি তার দলীয় কর্মীকে ট্রাস্ট করতে না পারেন, এটা তো নিষেধ করা উচিত হয়নি। আমি একটি কথা বলি, একটি দেশের সরকারের নীরবতার কারণে কিন্তু সে দেশের অনেক ক্ষতিগ্রস্ত হয়, সেই দেশের জনগণ অনেক ক্ষতিগ্রস্ত হয়। আমি ভারতের একটি আইনের কথা বলি, যেটা 2019 সালে CA-19 নামে পরিচিত। CA-19 যখন বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করা হলো, সেখানে বাংলাদেশের নামটি কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই জন্য বাংলাদেশ সরকার এটা প্রতিবাদ করার দরকার ছিল। CA-19 আইনটি কি? 1955 সালের ভারতের নাগরিক আইনের সেটাকে সংশোধন করার জন্য CA-19 আইনটি করা হয়েছে। তো সেখানে বিজ্ঞপ্তিতে বাংলাদেশের নামটি উল্লেখ করা হয়েছে, যার কারণে বাংলাদেশ সরকার কিন্তু নীরব, এটার ব্যাপারে কোনো কথা বলছেন না। সে আইনের মাধ্যমে বলা হয়েছে যারা ভারতে বসবাস করছেন, বাংলাদেশে সংখ্যালঘু যাদের উপরে নির্যাতন হয়েছে, নিপীড়নের কারণে যারা ভারতে গিয়ে বসবাস করছেন, তারা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন, এক্সেপ্ট মুসলমান ব্যতীত।
মুসলমান ব্যতীত যারা নির্যাতন সহ্য করতে না পেরে বাংলাদেশ থেকে ভারতে গিয়েছে তারা এই আইনের মাধ্যমে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। তার মানে কি বাংলাদেশে কি সংখ্যালঘু নির্যাতন হয়েছে? সেই আইনে স্পষ্ট বলা হয়েছে যে 2014 সালের 31শে ডিসেম্বরের আগ পর্যন্ত, মানে 70-এর পরে ওইটা উল্লেখ করা হয় নাই, কিন্তু 2014 সালে 31শে ডিসেম্বর আগ পর্যন্ত এদেশে সংখ্যালঘু নির্যাতনের কারণে যতগুলো সংখ্যালঘু ভারতে আশ্রয় নিয়েছে এই আইনের মাধ্যমে তারা আবেদন করতে পারবে নাগরিকত্বের জন্য। তাহলে 70-এর পরে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, জাতীয় পার্টি ক্ষমতায় ছিল, তার মানে কি সব ক্ষমতার সময় কি এই সংখ্যালঘু নির্যাতন হয়েছে? আওয়ামী লীগ সরকার একদম চুপচাপ, তার মানে কি নীরবতা সম্মতি লক্ষণ হয়েছে? তাহলে 2008 সালের পরে 2014 সাল পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায়, তখনও হয়েছে সংখ্যালঘু নির্যাতন? হয়েছে তো, নাসিরনগরে হয়েছে। হ্যাঁ, এই জন্য না আমি আপনাকে বলি দেশ ছাড়ার মতো নির্যাতন কিন্তু হয়নি, দেশ ছেড়ে দেওয়ার মতো নির্বাচন কিন্তু কোনো সরকারের আমলেই হয়নি। ঘরবাড়িতে আগুন দেওয়া হয়েছে তো, হ্যাঁ, কোনো সরকারের সময় হয়নি। আমাদের এখানেও যেগুলো হয়েছে সেগুলোরও বিচার ব্যবস্থা আছে, তো বিচার ব্যবস্থা আছে। আমরা যে একদম চুপ করেছিলাম বিষয়টা এরকম না, কিন্তু ভারতীয় সকল রাজনীতিবিদরা দুইটি শব্দ খুব জোরে উচ্চারণ করে, সংখ্যালঘু, নিপীড়ন, এই দুটি শব্দ খুব জোরে উচ্চারণ করে। আমরা কিন্তু এতটা নির্যাতন করে এই দেশ থেকে কাউকে খেদায় দেই নাই, সুতরাং সরকারের নীরব থাকা উচিত না। আর আপনি যেটা বলেছেন যে আমরা আরেকটা বিরতি নেই, বিরতির পরে আবার আসবো। আমি আরেকটু বলে শেষ করে দিই, মানুষ সঙ্গেই থাকুন। উপজেলা নির্বাচনের কথা বলছেন। দেখছেন এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশন। বিরতির পর আমরা আবারও ফিরছি আলোচনায়। খন্দকার মাশিকুর রহমান, যেটি মনিরুজ্জামান মনির বলেছেন যে বিএনপি নির্বাচনে আসবে না, বিএনপি কোনো অবস্থাতেই তার পজিটিভ ধারায় ফিরছে না, তাহলে রাজনীতির সাথে নির্বাচন দুটি তো ওতপ্রোতভাবে জড়িত। বহুতবার আমরা বলেছি নির্বাচন জনগণ তাদের পছন্দের রূপে বাছাই করবে, তাদেরকে কারা 5 বছরের সেবা করবে, স্থানীয় সরকার বলেন, জাতীয় বলেন, সকল নির্বাচন। আপনি বলুন তো, আমি এই বর্জনে কি সমাধান আছে? অবশ্যই আছে। আমি বলি স্থানীয় সরকার নির্বাচনে সরকার পরিবর্তন হয় না, হয় না। একটা কথা আছে, আর কত, একটা কথা বলি না, আর কত 9 সাল থেকে এই পর্যন্ত একটা 31 সরকার পারত একটা স্থানীয় সরকার নির্বাচন ফ্রি আর ফেয়ার করে জনগণের মধ্যে, আমাদের বিএনপি দরকার নাই, জাতীয় পার্টির দরকার নাই, জনগণের মধ্যে আস্থা ফিরিয়ে আনতে পারত। কিচ্ছু হতো না, পারতো। আপনি কি মনে করেন এবার সেটি হচ্ছে না? মনে করেন আমি বলি আছে না, মেয়েকে শাসন করে পিটিয়ে, জিকে পিটিয়ে স্ত্রীকে করে, আছে না, এই স্থানীয় সরকার নির্বাচন ফিরিয়ে ফেয়ার করে ক্রেডিবল ইলেকশন করে ইলেকশন কমিশন একটা দাঁড়াই গেছে প্রতিষ্ঠা পারতো, সরকার বলতো না, পরবর্তী যারাই আসতো তারাই বলতো এই সরকার আমলতে এই সুষ্ঠু নির্বাচন হয় নাই। কেমন দেখেন আপনি? আপনার কি মনে হয় যে এটি 7 জানুয়ারির আরেকটি মডেল? আপনি দেখেন মডেল, আপনি দেখেন এই নির্বাচন, আমি দুটো উদাহরণ দেবো। অলরেডি বলেছেন এই যে নাটোরের এই লোক দাঁড়ালো, সে তো আওয়ামী লীগের লোক, সিংহের উপজেলায় জেলা, তিনি কিন্তু নির্বাচিত হয়ে গেছেন। না আমি বলি এটা রাখলে উপায় ছিল না, তা বিতর্কিত সরকার হতো, বিতর্কিত প্রশ্নবোধক এই পর্যন্ত 25 জন নির্বাচিত হয়ে গেছে। এটা ভাবেন, সে জেলা নির্বাচন কর্মকর্তার অফিসে তাকে প্রহর করে, ওই অফিস ডিসির অফিসের সংগ্রামগুলো মেরে তাকে ফেলে রাখা হলো, আইসিইউতে হলো। কার কি আসছে পত্রিকা? পলকের নীতিতে ওই পোলাবার মন্ত্রী, না তার স্বজন ছিলেন, না তার নাম আসছে, সব আমি বলি আসছে। আরে ভাই 2 বছর এই বয়সে মন্ত্রী, ভারতের মন্ত্রী মন্ত্রী অবশেষ শপথ হয়েছে, কবরে যায়। আলোচনা শেষ করবো আমরা, শুধু ওখানে না, শুধু দেখেন আরেকটা বলি, শোনেন, বাড়াতে চাই না জি। আমি বলি সব কিছুর একটা শেষ আছে। আমি অনুরোধ করব, আওয়ামী লীগটা তো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা সংগ্রামে দীর্ঘদিনের তাদের ঐতিহ্য রয়েছে, তারা আর যাই হোক
আর না বেরিয়ে এই অন্ততপক্ষে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই স্থানীয় হোক, জাতীয় সরকার, জাতীয় নির্বাচন হোক, যারাই ক্ষমতা আসুক, এটা তাদের করা উচিত। খন্দকার মাশিকুর রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মনিরুজ্জামান মনির, যেটি খন্দকার মাশিকুর রহমান শেষে বললেন, সেই প্রত্যাশা এবার এই উপজেলা নির্বাচনে পূরণ হবে কি? না, আমি সুষ্ঠু নির্বাচনের ব্যাপারে যেটা মাশরুক ভাই বলেছেন, আমরা সকলেই প্রত্যাশা করি সুষ্ঠু নির্বাচনের মধ্য থেকে একটি দেশ সামনের দিকে এগিয়ে যাওয়া, গণতন্ত্র শক্তিশালীকরণ, এর কোনো বিকল্প নেই। তবে নির্বাচনকে বয়কট করার মধ্য থেকে আপনি নির্বাচনী ব্যবস্থাকে শক্তিশালী করতে পারবেন না। যেখানে ত্রুটিগুলো আছে, এই ত্রুটি বিচ্যুতিকে অ্যাড্রেস করার জন্য নির্বাচনে অংশগ্রহণ জাতীয় পার্টির এক নেতা জাতীয় নির্বাচনে উনি তার আগে দুটো শব্দ উচ্চারণ করেছেন, এটা আসলে আমাদের অন এয়ার টেলিভিশনগুলোতে এভাবে করে এই শব্দগুলো, এটা আমাদের মেঠো বক্তৃতা বলা যায়, কিন্তু টেলিভিশন টকশোতে আমি আশা করি উনি হয়তোবা নিজেকে রিকল করতে পারবেন যে উনি যে শব্দ দুটা চয়ন করেছেন এটা আসলে অনাকাঙ্ক্ষিত। আমি আশা করি না অদূর ভবিষ্যতে আমার ভাই এরকমের শব্দ টেলিভিশনে উনি উচ্চারণ করবেন। দেখুন, আমরা কোনটা গণতন্ত্রকে যদি প্রতিষ্ঠা করতে চাই, ক্লিয়ার, উনি বলছে চুরি চোট্টামি, এই শব্দগুলো যায় না, এটা অসংসদীয় ভাষা। আরো কিছু বিষয় আছে, এটা আমাদের সন্তানরা যখন শুনবে, না বলি এটা অন এয়ারে এভাবে করে কথা বলা যায় না। আমি এই কারণে আপনাদের একজন ভদ্রলোকের সাথে আপনাকে আমি বলিনি, আপনাদের এই আমাদের খেয়াল করতে হবে, টু দ্য পয়েন্ট আপনার কথা বলতে হবে। তো আসুন, আমি যে কথা মাশরুক ভাই বলেছেন বা উনি বলেছেন, উনি অ্যাড্রেস করেছেন সংখ্যালঘু নির্যাতন। 2001 সালের 1 অক্টোবরের নির্বাচনের পরে ভারত আজকে এই কথাগুলো কেন বলছে? 1 অক্টোবরের নির্বাচনে বাংলাদেশের সংখ্যালঘুদের যে পরিমাণ নির্যাতন করেছেন শারীরিকভাবে, আমরা একটা গ্যাংরেপ করেছি। মাইমা পূর্ণিমাকে যখন গ্যাংরেপ করে গৌরনদী, আগুলজেরা, ভোলা, ওই অঞ্চলে, নোয়াখালী অঞ্চলে, গোটা বাংলাদেশের তৎকালীন সময় যে একটি রেপের কর্মকাণ্ড জাতীয়তাবাদী যুবদল, বিএনপি, ছাত্রদল করেছিল, তখন ফাইমা পূর্ণিমার মারা বলেছিল, তোমরা একজন একজন আমার কন্যার কাছে আসো। এই রকমের নির্যাতনের মধ্য থেকে বাংলাদেশ হেঁটেছিল। সেই কারণে দিনের শেষে বাংলাদেশের মানুষ শেষ পর্যায়ে যে বিএনপির উপর আস্থা রাখে না। একটা কথা ওই সময় আমি সেকেন্ড লাইনে আমার সরিয়ে নিলেন, সেটা আমি বলি। দেখুন, 75-এর 15 আগস্ট একটি নির্মম হত্যাকাণ্ডের পরেও আমরা কিন্তু গণতান্ত্রিক সংস্কৃতিতে বা গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, বেগম খালেদা জিয়ার সাথে জোট হয়ে আমরা রাজনীতি করেছিলাম। সেটাকে কুঠারাঘাত করলো কে? করলো 2004 সালের 21 আগস্ট গ্র্যান্ড হামলা ঘটিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে রাজনীতির থেকে চিরতরে বিদায় নেওয়ার জন্য তাকে হত্যার উদ্দেশ্যে সার্জেস গ্রেনেড নিক্ষেপ করলো। এর মধ্য থেকে বাংলাদেশের রাজনীতির যে আপনার যে একটি পরমত সহিষ্ণুতা, মাশরুক ভাইয়ের প্রতি আমার যে শ্রদ্ধাবোধের জায়গা, তার যে আমার স্নেহের জায়গাটা, এটা নষ্ট করেছেন তারেক রহমান এবং তৎকালীন বিএনপির নেতৃত্বে টোটাল প্রশাসন যন্ত্র জড়িত ছিল। সেই কারণে আমি বিএনপি নেতাদের কাছে আবেদন করব, তারা যেন জাতির সামনে এসে অন্তত দুঃখ প্রকাশ করে আবার রাজনীতিতে ইতিবাচক রাজনীতি ফিরে আসুক। মনিরুজ্জামান মনির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। মোহাম্মদ হেলালুদ্দিন, আলোচনা শেষ করতে চাই আমরা। নির্বাচন বর্জন অর্জনের আলোচনা হয়েছে, আসলে আমরা কি রাজনৈতিক সমাধানই কি এখানে জরুরি কি না? এখানে রাজনৈতিক সমস্যার সমাধানই তো সবচেয়ে বড় সমাধান হওয়া উচিত। আমাদের তো রাজনৈতিকভাবে সমাধান হচ্ছে না। আমরা এক একজন এক এক প্রান্তে বসবাস করছি, এক একজন এক এক জায়গার থেকে এক একজনের প্রতি প্রতিহিংসার রাজনীতির কথাবার্তা যেভাবে বলা দরকার সেভাবে বলছি, কেউ কারোকে টলারেট করতে পারছি না। তো আমি দেশে দুর্নীতি, আপনাকে নির্বাচন যদি সুষ্ঠু এবং নিরপেক্ষ করতে হয়, আপনাকে প্রশাসন ঠিক করতে হবে। প্রশাসনে যেভাবে দুর্নীতি হচ্ছে, আপনি বাংলাদেশে এখন বিদেশি ঋণে $100 বিলিয়ন মাইলফলক অতিক্রম করছেন বাংলাদেশ। তো সেখানে মাথাপিছু 63,000 টাকা ঋণে আছি আমরা। 15 বছরে ব্যাংক থেকে লোপাট হয়েছে 92,000 কোটি টাকা। 61 ব্যাংকের 42টিতে খেলাপি ঋণ বেড়ে গেছে। নির্বাচন সুষ্ঠু আপনি কিভাবে করবেন? কোনো জায়গায় তো সুষ্ঠু নাই। দুর্নীতি এমন এমন জায়গায় শুরু হয়েছে, কারণ কি বলি, কারণ কি আমি আপনাকে বলি না, না নির্বাচিত সরকার আপনার সরকার ডিজাইন করতে হবে। মাসুক ভাই শুনেন, মাসুক ভাই দাঁড়ান, সরকার ডিজাইন করতে হবে কি চাই। সরকারি দল এবং বিরোধী দল যদি ক্ষমতার ভারসাম্যতা না থাকে সরকারি দল এবং বিরোধী দলের মধ্যে, তাহলে সেই দেশ কখনো উন্নয়নের ধারে কাছেও যেতে পারে না। আমরা উন্নয়ন করছি কিন্তু দুর্নীতি তো থামাতে পারছি না। আমরা তো দুর্নীতি থামাতে পারছি না। আপনার রূপপুরে
আমি কালকে দেখলাম মনে হয়। কোনটাকে বেশি অগ্রাধিকার দিচ্ছেন? আপনি দেখেন না, রাজনীতি, আপনি নির্বাচন? জগন্নাথ কলেজের একজন জগন্নাথ কলেজের একজন ছাত্রীর আহাজারি শুনেন, জগন্নাথ কলেজের একজন ছাত্রীর আহাজারি শুনেন। শিক্ষকের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় আমার জীবন হুমকির মুখে পড়েছে, ভয় দেখিয়ে আমাকে একা করে দেওয়া হয়েছে, পরীক্ষা দিলেও ফেল করানো হচ্ছে। অবন্তিকা সাহসী বলে মরে গিয়েছে, আমি সাহসী নই, হয়তো এরপর আমিও মারা যাব। কাজী ফারহান আমিন, শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। হেলালবাড়ির কথা আমি এক মিনিট দেশের কি অবস্থা, দেশের কি অবস্থা বুঝতে পারেন? আলোচনা শেষ করতেছি আমরা। এটা একটু পুরনো ঘটনা, যে কথাটা সে বিষয়ে বলেছেন, ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশের কি অবস্থা বুঝতে পারেন তো? যে মেয়েটি আহাজারি করছে তার এই বিচার কার কাছে দিবে? এই মেয়ের আহাজারির বিচারটা কার কাছে দিবে? এটা কেন বিচার হয় না? এটা কেন তদন্ত করে না? বুয়েটের যে 2001 সালে হুসাইন মাহমুদ, দেখেন বুয়েটের রাজনীতির ব্যাপারে, এটাকে উৎসাহিত করে বুয়েটের রাজনীতির ব্যাপারে, বুয়েটের রাজনীতির ব্যাপারে একটি কথা বলি, বুয়েটের রাজনীতিটা বন্ধ কেন চায় বুয়েটের মেধাবী স্টুডেন্টরা? সারা বাংলাদেশের মেধাবী ছাত্ররা বুয়েটে পড়ালেখা করে, তারা আজকে বুয়েটের ছাত্র রাজনীতি বন্ধ চায় কেন? যে ছাত্র রাজনীতি 1987 সালে হুসাইন মাহমুদের সাথে বন্ধ করে দিয়েছিল, আজকে সেই বুয়েটের ছাত্ররা শেষ করি। মোহাম্মদ হেলালুদ্দিন খন্দকার, মাহফুজুর রহমান এবং জামান মনির, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানিয়ে রাখি, এন মোহাম্মদ ওয়াটার ট্যাঙ্ক লেট এডিশন পুনঃ প্রচার হয় সকাল 8টায়। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, এসএটিভির সঙ্গেই থাকুন।